শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলে পাল্টা আঘাত ইরানের, আহত অন্তত ৩৪। বাংকারে নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের সহায়তায় প্রতিহতের দাবি তেল আবিবের কঠিন হুঁশিয়ারি খামেনির। সব প্রস্তুতি শেষ হলে রমজানের আগে জাতীয় নির্বাচন। লন্ডনে ডক্টর ইউনুস ও তারেক রহমানের একান্ত বৈঠক শেষে যৌথ ঘোষণা, শীঘ্রই সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে ইসি। ছুটি শেষ আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীমুখী লাখো মানুষ, লঞ্চ ও ট্রেনে যাত্রীর ভিড়, সদরঘাট এলাকায় যানজট। এবং ট্রাম্পকে ঠেকাতে শতাধিক মার্কিন পণ্যের শুল্ক ছাড় সরকারের, বছরে ২,০০০ কোটির বেশি রাজস্ব হারানোর শঙ্কা। বাড়তি শুল্ক এড়াতে ৫ জুলাইয়ের মধ্যে পোশাক রফতানির তোড়জোড়। সকালের সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। শুরুতেই ইরান ইসরায়েল প্রসঙ্গ। ইসরায়েলের হামলার জবাবে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শুক্রবার রাতে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে তেল আবিব, জেরুজালেম সহ বিভিন্ন শহর। ইরান এই হামলার নাম দিয়েছে অপারেশন ট্রু প্রমিস 3। এখন পর্যন্ত এই হামলায় একজনের নিহতের খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। আহত হয়েছেন অন্তত ৪০ জন। জনসাধারণকে বোম নিধরক আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে বলেছে নেতানিয়াহু প্রশাসন। হামলার পরে প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে বাংকারে অবস্থান নেন বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা ভাষণে ইসরায়েলকে অন্ধকারে নিমজ্জিত করার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অবশেষে পরমাণু কর্মসূচি নিয়ে শুরু হওয়া দ্বন্দ্ব যুদ্ধের দোরগোড়ায় পৌঁছেছে। ইসরায়েলের হামলার কড়া জবাব দিয়ে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। অপারেশন ট্রু প্রমিস 3-এর মাধ্যমে তেল আবিবকে কড়া জবাব দেওয়ার কথা ব্যক্ত করেছে তেহরান। এর মধ্যেই কার্যকর করেছে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক ও বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানায় ইরানের সামরিক বাহিনী। তেল আবিব ও জেরুজালেমের আকাশ কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। তেল আবিবের গুশদান এলাকায় বেশ কয়েকজন আহতেরও খবর পাওয়া যায়। রামাদগানে ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু বেসামরিক স্থাপনা। যদিও অধিকাংশ ক্ষেপণাস্ত্রই প্রতিহতের কথা জানিয়েছে ইসরায়েল। এতে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ তাদেরকে সহায়তা করেছে বলে জানায় নেতানিয়াহু প্রশাসন। তবে বেসামরিক নাগরিকদের উপর হামলা চালানোর তীব্র নিন্দা জানিয়েছেন তারা। তাদের দাবি, এই হামলা চালিয়ে ইরান সীমা অতিক্রম করে ফেলেছে। হামলার পর দেয়া বিবৃতিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, তেহরানে হামলা চালিয়ে যুদ্ধের সূচনা করেছে তেল আবিব, এবার আর রেহাই পাবে না। এ হামলার যথাযথ জবাব দেয়া হবে বলে জানান তিনি। বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের প্রতিশোধ হবে চরম বেদনাদায়ক। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজকে নিয়ে একটি বাংকারে যান নেতানিয়াহু। সেখানে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী পরিস্থিতি পর্যালোচনা করেন বলে জানান এক কর্মকর্তা। এর আগে ইরানের জনগণের উদ্দেশ্যে দেয়া ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, তারা শুধু পরমাণু কর্মসূচি নয়, ইরানের বর্তমান প্রশাসনের নিপীড়নও ধ্বংস করতে চায়। তাদের অপারেশন রাইজিং লায়ন ইরানের জনগণকে স্বাধীনতা এনে দেবে বলে উল্লেখ করেন নেতানিয়াহু। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এই নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আমিনুল ইসলাম আরিফ। আলিফ, আপনাকে স্বাগত। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। আপনি জেনে থাকবেন, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, বেশ কিছুদিন ধরে ইরানের সঙ্গে পরমাণু আলোচনার মধ্যেই ইসরায়েল কিন্তু হামলা চালিয়ে দিয়েছে গতদিন ইরানের ওপর। এবং হামলার পরবর্তী সময় থেকেই আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের বিভিন্ন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, তারা কিন্তু বারবার হুমকি দিয়ে আসছিল যে কোনো মুহূর্তে ইসরায়েলকে অন্ধকারে নিমজ্জিত করে দেওয়া বা কঠিন পরিণতি ভোগ করানোর একটি হুমকি তারা দিয়ে আসছিল। এবং সবশেষে সেই হুমকিটি কিন্তু সত্য পরিণত হলো। আজকে তারা পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলের ওপর। ইসরায়েলের বিনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েল কাজকে নিয়ে, অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে, তিনি কিন্তু বাংকারে অবস্থান নিতে বাধ্য হয়েছেন এবং ইসরায়েলের জনসাধারণকে বোমা নিরোধক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য একটি নির্দেশনা তিনি দিয়েছেন, যেমনটি আমরা দেখছিলাম প্রতিবেদনে। এবং এই জায়গায় যদি আমি একটু প্রেক্ষাপটটি বর্ণনা করি, ঠিক কী কারণে ইসরায়েল হঠাৎ করে হামলা চালালো, যেখানে পরমাণু আলোচনা চলছিল, সেই জায়গায় যদি আমি একটু প্রেক্ষাপটটি বর্ণনা করতে আসি, আপনি জেনে থাকবেন পরমাণু সংস্থা কিন্তু ইরানের বিরুদ্ধে অসহযোগিতার একটি অভিযোগ এনেছিল। এবং ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে ইরান গোপনে
ইউরেনিয়াম সমৃদ্ধ করার চেষ্টা করছে, তাদের পারমাণবিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে, এবং যেটি ইসরায়েল নিজেদের জন্য হুমকি স্বরূপ বিবেচনা করছিল, অর্থাৎ ইসরায়েলের প্রধান আশঙ্কার জায়গাটি ছিল তারা মধ্যপ্রাচ্যে কোনো দেশকে পারমাণবিক সক্ষমতা অর্জন করতে দিবে না। এবং এই লক্ষ্যে একটু আমি আপনার কাছে জানতে চাই যে ইরানে হামলা এবং ফের ইসরায়েলে হামলা, ইরানের এই যে হামলাগুলো যে হচ্ছে, এতে আন্তর্জাতিক সম্প্রদায় কিংবা জাতিসংঘ কোনো উদ্বেগ জানিয়েছে কিনা এরই মধ্যে জাতিসংঘ কয়েক দফায় বলা হয়েছে, এবং সবশেষ ইসরায়েলের ওপর হামলা চালানোর পরও কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে উত্তেজনা যথেষ্ট হয়েছে, এখন থামার সময় এসে গেছে। তো সবকিছু মিলিয়ে বৈশ্বিক যে প্রতিক্রিয়া, সেখান থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে যে যুদ্ধ নয়, শান্তির পথে, আলোচনার পথে তাদের এই পারমাণবিক ইস্যুতে যে সমস্যা বা সংঘাত, সেটি বন্ধ করা লাগবে। এবং এই জায়গায় আমি যদি কিছু জিনিস ব্যাখ্যা করার চেষ্টা করি, যে ঠিক প্রেক্ষাপটটি আমি যেমন বলছিলাম, সেই প্রেক্ষাপটের থেকে যদি আমি আসি, যে ইসরায়েল যে হামলাটি চালালো, ইসরায়েলের রাইজিং লায়ন্স যে অভিযান নাম দিয়েছিল তার পরবর্তীতে আয়াতুল্লাহ আলী খামিনের পক্ষ থেকে জানানো হয়েছিল তারা সর্বোচ্চ যে সক্ষমতা তা দেখালে ইসরায়েলকে করুণ পরিণতি ভোগ করতে হবে, এবং তারই সত্যতা আজকে তারা কাজে পরিণত করে দেখিয়েছে। 2 দফায় শতাধিক ক্ষেপণাস্ত্র তারা নিক্ষেপ করেছে। এই অভিযানের নাম তারা দিয়েছে ট্রু প্রমিস 3, যেমনটি আমরা প্রতিবেদনে বলছিলাম। এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী যা ইসরায়েল কাজ, তাকে সহ কিন্তু বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয়েছে নেতানিয়াহু। এছাড়া সবচেয়ে বড় হুমকির যে বিষয়টি বা সবচেয়ে আশঙ্কার যে বিষয়টি, সেটি হচ্ছে নেতানিয়াহুর পক্ষ থেকে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্রের সহায়তায় তারা এই হামলা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। এবং তার পরবর্তীতেই কিন্তু নাম প্রকাশ না করে বিবিসি আল জাজিরাকে দেওয়া একটি প্রতিবেদনে, আল জাজিরার একটি প্রতিবেদনে আমরা জানতে পারি যে নাম প্রকাশ না করে একজন উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা তিনি বলেছেন, শুধু যুক্তরাষ্ট্র নয়, শুধু ইসরায়েল নয়, ইসরায়েলকে সহায়তাকারী সমস্ত দেশও কিন্তু তাদের হামলার হুমকির মুখে রয়েছে। অর্থাৎ ইরান ইসরায়েলকে সহায়তাকারী দেশগুলোকেও কিন্তু হামলা চালাবে, ইসরায়েলকে সহায়তাকারী যে কোনো দেশকে প্রতিরোধ করার চেষ্টা করবে ইরান, এরকম কথা কিন্তু তারা বলেছে। আমাদের সাথে সম্ভবত একজন যুক্ত হতে যাচ্ছেন, এই বিষয়ে আমরা একটু যদি আমরা তার সঙ্গে কথা বলবো। ইফতি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমার ভয়েস কি ক্লিয়ার? জি, গতকালকে আমরা আপনার সঙ্গে যখন কথা বলছিলাম, তখন আমরা আপনার কাছ থেকে বেশ কিছু তথ্য জেনেছিলাম ইসরায়েল যে ইরানের ওপর হামলা করলো সে প্রসঙ্গে, এবং আজকে কিন্তু পাল্টা হামলা ইরানও করেছে। তো সবকিছু মিলিয়ে এই জায়গায় ইরানের মানুষজন, তাদের জনসাধারণের প্রতিক্রিয়া কি? অর্থাৎ ইসরায়েলও পাল্টা হামলা চালাবে বা এই ধরনের কোনো আশঙ্কা বা এই ধরনের কোনো হুমকি আপনারা অনুভব করছেন কিনা? জি, জনসংখ্যার এখন রিয়াকশনটা হলো গিয়ে আপনার কি বলে, ইরানে একটা ফেমাস স্কোয়ার আছে, অ্যাঙ্গেল অফ স্কোয়ার। এখানে কোনো হামলা বা কোনো কিছু হলেই ইরানিরা মানে খুব তাড়াতাড়ি ওই স্কোয়ারে কি বলে অবস্থান নেয়, নিয়ে ওই জায়গায় আর কি তার প্রোটেস্ট করে, তাদের দাবি দাওয়া জানায় গভর্নমেন্টের কাছে আর কি। তো সেম ওয়েতে এইবার আর কি হয়েছে, ইরানি সাধারণ নাগরিক ওই অ্যাঙ্গেল অফ স্কোয়ারে গিয়ে তারা দাবি জানিয়েছে। এর ভিতরে একটা দাবি বারবার শোনা গিয়েছে যে ইরান সাধারণ জনগণ চায় যে ইরান নিউক্লিয়ার পাওয়ারটা অ্যাকোয়ার করুক, ইভেন দো ইরানি সুপ্রিম লিডারের ফাতোয়া অনুযায়ী ইরান আর কি বলে নিউক্লিয়ার আর্মস ইউজ করতে পারবে না। সো এটা একটা রিয়াকশন। অ্যাট দ্য সেম টাইম ইরান এক্সপেক্ট করছে এবং নাগরিকরাও এক্সপেক্ট করছে, কারণ নেতানিয়াহু এই হামলার শুরুতেই বলে দিয়েছিল যে যতদিন প্রয়োজন এই থ্রেটটা এলিমিনেট করতে, মানে ইরানকে এলিমিনেট করতে যেরকম সময় লাগে সেই সময়টা নিয়ে তারা এই হামলাগুলো চালিয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম হামলার পরে ইরান যেই স্টেটমেন্ট রিলিজ করেছে ইরানিয়ান আর্মড ফোর্স, সেটা হলো গিয়ে যে ইসরায়েলকে ট্যাকেল করতে হলে যেরকম সময় লাগবে, যেই কি বলে রিটালিয়েশন করতে হবে আমাদের, আমরা সেগুলো করতে প্রস্তুত, এবং এই যুদ্ধ ইনডেফিনিটলি চালিয়ে যাওয়ার জন্য আমরা রেডি আছি। সো এক্সপেক্ট করা যাচ্ছে যে এই হামলা পাল্টা হামলা চলতে থাকবে। হামলাটা শুরু হয়েছিল আমাদের শুক্রবার ইরানি টাইমে 3:30টার দিকে, ভোর 3:30টা, এবং কন্টিনিউয়াসলি হামলাগুলো চলেছে। আমি নিজে আর কি আমার আপনি আমাদের জানিয়েছিলেন ইরানে বাংলাদেশি কমিউনিটি খুব বড় না হলেও কিছু সংখ্যক বাংলাদেশি হলেও তো আছে। তো এই জায়গায় তারা কোনো নিরাপত্তা অভাব বোধ করছেন কিনা বাংলাদেশি কমিউনিটি? সো ফার অভাব বোধ করছে না, বাট এট দ্য সেম টাইম আমরা এক্সপেক্ট করছিলাম যে হয়তো বা এমবাসির পক্ষ থেকে কিছু গাইডলাইন্স আসবে। এখানে যেমন ইন্ডিয়ান এবং পাকিস্তানি এমবাসি থেকে ফরেন যেসব স্টুডেন্ট আছে এবং এক্সপ্যাটস এন্ড মানে ইমিগ্রেন্টস যারা আছে,
ইন্ডিয়া এবং পাকিস্তানের, তারা কিছু গাইডলাইন্স ইনস্ট্রাকশনস পেয়েছে, কিছু ফর্ম ফিল আপ করতে হয়েছে, এবং মানে যাতে যদি ইভ্যাকুয়েশনের কোনো প্ল্যান তৈরি করতে হয় তখন তাদেরকে ব্রিফ করতে পারবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি আপনি নিরাপদে থাকবেন। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন সাজিদুল ইসলাম ইফতি, যিনি ইরানে অবস্থান করছেন, একজন মেডিকেল শিক্ষার্থী। তার কাছ থেকে আমরা শুনছিলাম ইরানের সবশেষ পরিস্থিতি এবং জনসাধারণের যে মনোভাব। তিনি কিন্তু বলছিলেন, এবং যেরকমটি আমরা জানি যে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা সহসা থামার কোনো চিহ্ন কিন্তু আমরা আপাতত দেখছি না। এই ছিল আপাতত আমার কাছে। আপনাকেও ধন্যবাদ আলিফ, আমাদের সঙ্গে থেকে আমাদের বিস্তারিত জানার জন্য। আমরা পরবর্তী সময় আপনার কাছে এই বিষয়ে আরো বিস্তারিত জানব। অন্য প্রসঙ্গ, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠকে আগামী বছর রমজানের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেলে ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের সম্মতি জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসও। লন্ডনে দুজনের 1.5 ঘন্টা ব্যাপী একান্ত বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান জানান, শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি। আর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐক্যের ভিত্তিতে বাস্তবায়ন হবে জুলাই সনদ ও সংস্কার। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। লন্ডনে বহুল প্রতীক্ষিত বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবার দেখাতে হাস্যোজ্জ্বল দুজন একে অপরকে শুভেচ্ছা জানান, খোঁজ খবর নেন উভয়ই। বৈঠকের শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে সালাম পৌঁছেছেন ছেলে তারেক রহমান। ডক্টর ইউনূসও তা গ্রহণ করে বেগম জিয়ার প্রতি সম্মান জানান। বাংলাদেশ সময় শুক্রবার দুপুর 2টায় লন্ডনের ডরচেস্টার হোটেলে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দুই নেতার একান্ত বৈঠক। 1.5 ঘন্টার বৈঠক শেষে হোটেল থেকে বের হন তারেক রহমান। এ সময় হাস্যোজ্জ্বল চেহারায় নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন তিনি। তারেক রহমান চলে যাওয়ার পর যৌথ সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও বিএনপি নেতা আমির খসরু। খলিলুর রহমান জানান, আগামী বছর রমজানের আগে নির্বাচনের প্রস্তাব দিয়েছেন তারেক রহমান। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। তবে সব প্রস্তুতি সম্পন্ন হলে রমজানের 1 সপ্তাহ আগেও নির্বাচন সম্ভব বলে জানান প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশন শিগগিরই ভোট গ্রহণের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে বলেও জানান খলিলুর রহমান। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। আমরা বলে দিয়েছি দুপক্ষই, এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ঐক্যমতের ভিত্তিতে বাস্তবায়ন হবে জুলাই সনদ ও সংস্কার। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে, এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। শুধু নির্বাচনেই নয়, দেশের রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলে যৌথ ব্রিফিংয়ে জানানো হয়। নানা জল্পনা কল্পনার পর অবশেষে একই টেবিলে দুই প্রভাবশালী নেতা। কে বলছেন রাজনীতির জমাট বরফের প্রথম ভাঙ্গন এটি। দুই পক্ষই এই বৈঠককে ঐতিহাসিক বলছেন। এই সংলাপ শুধু একটি বৈঠক নয়, এজন্য বাংলাদেশের সম্ভাব্য ভবিষ্যৎ রূপরেখাও বটে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এদিকে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক পরবর্তী যৌথ ঘোষণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা আসায় অনিশ্চয়তা কেটে গেছে। তবে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সময় সংবাদকে বলেন, কেবল একটি দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে যৌথ বিবৃতি দিতে পারে না সরকার। সাম্প্রতিক রাজনীতিতে নির্বাচন ঘিরে সরকারের সঙ্গে বিএনপির টানাপোড়েনের মধ্যে শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত হয় ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক। 1.5 ঘণ্টাব্যাপী আলোচনা শেষে সন্তোষ প্রকাশ করে উভয় পক্ষই।
যৌথ বিবৃতিতেও জানানো হয় ফলপ্রসূ হয়েছে আলোচনা। সরকারের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব বলেন, নির্বাচন ইস্যুতে যৌথ ঘোষণায় কেটেছে অনিশ্চয়তা। এ সময় বিভেদ ভুলে ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান মির্জা ফখরুল। সবকিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল, সেই অবস্থাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন। নির্বাচন ইস্যুতে জনাব তারেক রহমানের যে প্রস্তাব, এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ সময় সংবাদকে বলেন, রোজার আগে নির্বাচন হলে পূরণ হবে জনগণের দাবি, কাটবে সব শঙ্কা। যদি তারা নির্বাচনের তারিখটি রোজার আগে নিয়ে নেয় তাহলে জনগণের দাবি পূরণ হবে, জনগণ আশান্বিত হবে, একটা সুষ্ঠু নির্বাচন আমরা আশা করি দেখতে পাবো। নির্বাচন যত বিলম্বিত হবে দেশের অর্থনৈতিক অবস্থা তত খারাপ হবে। তবে লন্ডন বৈঠকের পর যৌথ ঘোষণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সময় সংবাদকে বলেন, কেবল একটি দলের সঙ্গে আলোচনা করে যৌথ বিবৃতি দিতে পারে না সরকার। তবে রমজানের আগে নির্বাচনের ক্ষেত্রে সংস্কার ও বিচারের পর্যাপ্ত অগ্রগতির যে শর্ত দিয়েছেন প্রধান উপদেষ্টা, সেটিকে স্বাগত জানায় এনসিপি। শুধুমাত্র একটি দল বা একক ব্যক্তির সাথে বসে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করাটা, এটা রাজনৈতিক অঙ্গনে আমাদের কাছে মনে হচ্ছে যে অন্যান্য দলগুলোর প্রতি এক ধরনের অবজ্ঞা, অবমূল্যায়ন করা। সরকার কিন্তু এখানে দুইটা শর্ত দিচ্ছেন, সেই বিষয়টাকে আমরা ইতিবাচকভাবে দেখি। তারা বলছেন যে সকল প্রস্তুতি সম্পন্ন হলে এক, দ্বিতীয়ত হচ্ছে বিচার এবং সংস্কার পর্যাপ্ত অগ্রগতি হলে। ভিডিও বার্তায় ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, লন্ডন বৈঠকের ফলে নির্বাচন ঘিরে তৈরি হওয়া কালো মেঘ কেটে গেছে। এই দুই নেতা শীর্ষ ব্যক্তির বৈঠকের ফলে আমাদের আগামী যে জাতীয় নির্বাচন নিয়ে এখন আর কোনো সংকট নেই। সংকট ছাড় দেওয়ার কথা বলছেন বিভিন্ন দলের নেতারা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী আবু সাইদ নিশান, যাচ্ছে তার কাছে। নিশান, ভোর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের উপচে পড়া যে ভিড় লক্ষ্য করা গিয়েছিল তা কিন্তু এখন অনেকাংশে কমে এসেছে এবং কিছুক্ষণ আগে বরিশালের ঝালকাঠি থেকে কিন্তু সুন্দরবন 12 নামে একটি লঞ্চ কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে ভিড়েছে এবং তার কিছুক্ষণ আগেও কিন্তু বরিশাল থেকে ঢাকাগামী 3টি লঞ্চ কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে ভিড়েছে। এখন পর্যন্ত আমরা বিআইডব্লিউটির তথ্য থেকে যেটা জানতে পেরেছি যে টোটাল 57টি লঞ্চ এই ভোর থেকে এখন পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে ভিড়েছে এবং 5টি লঞ্চ সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে অন্যান্য গন্তব্যে গিয়েছে এবং আমরা এই যে 57টি লঞ্চ সদরঘাট লঞ্চ টার্মিনালে ভোর থেকে ভিড়েছে, এর ফলে যে অসংখ্য যাত্রী চাপ সেটি কিন্তু আমরা সড়কে দেখেছিলাম যে দীর্ঘ একটা যানজট সৃষ্টি হয়েছে এবং তাঁতিবাজার থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকার পুরো এলাকাটাই কিন্তু অসংখ্য যাত্রী কারণে যানজটের সৃষ্টি হয়েছিল এবং সেই যানজটে কিন্তু যাত্রীরা বিভিন্ন ব্যাগ বোঝাই করে তারা কিন্তু কাঁধে করে হাতে ঝুলিয়ে কিন্তু তারা যার যার গন্তব্যে হেঁটে হেঁটে যাচ্ছিলেন এবং তারা কিন্তু এই যে নির্বিঘ্নে লঞ্চ যাত্রাটা করে এসে যখন সড়কে নেমেছেন তখন কিন্তু তারা এই ভোগান্তিদের মধ্যে পড়ে তারা কিন্তু বিরূপ প্রতিক্রিয়া আমাদেরকে জানিয়েছিলেন এবং এই সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু আমরা দেখেছিলাম যে কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু সার্বক্ষণিক নিরাপত্তায় এখানে কিন্তু টহল কার্যক্রম এবং তদারকি করছেন এবং যাত্রীরা বলছেন যে এই যে দীর্ঘ 10 দিনের ছুটি, এই ছুটিটি তাদের ঈদ আনন্দকে আরও অনেক বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং তারা কিন্তু অনেক নির্বিঘ্নেই এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এবং নৌপথে যাত্রা করতে পেরে তারা খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং এই সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু আমরা ভোরবেলা যে উপচে পড়া ভিড় দেখেছিলাম এবং আগামীকালকে কিন্তু এই দীর্ঘ 10 দিন ছুটি শেষে কর্মব্যস্ত জীবন শুরু হবে এবং এই কর্মব্যস্ত জীবনে নগরবাসীরা যাতে এই তাদের ঈদ উদযাপন শেষে করতে পারে সেটি কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছিলাম। তো এই সদরঘাট লঞ্চ টার্মিনালের যে উপচে পড়া ভিড় আমরা দেখেছিলাম সেটি এখন অনেকাংশে কমে আসলেও এবং সড়কে কিন্তু দেখা গেছে দীর্ঘ একটা যানজটের সৃষ্টি হয়েছে। এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সহকর্মী আবু সাইদ নিশান জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন।
ট্রাম্পকে ঠেকাতে শতাধিক মার্কিন পণ্যের শুল্ক ছাড় দিচ্ছে সরকার। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মে একই সুবিধা দিতে অন্য দেশকেও হবে। সিপিডি বলছে শীর্ষ 3 মার্কিন পণ্যের শূন্য শুল্কের সুবিধা অন্য দেশকেও দেওয়া হলে বছরে 2000 কোটি টাকার বেশি রাজস্ব হারাবে সরকার। 2024 সালে সর্ববৃহৎ রফতানি বাজার যুক্তরাষ্ট্রে প্রায় $840 কোটি পণ্য রফতানি করেছে বাংলাদেশ, যার মধ্যে তৈরি পোশাক থেকেই এসেছে $734 কোটি। এমন দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের মধ্যেই গেল 2 এপ্রিল বাংলাদেশি পণ্যে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। বিপাকে পড়েন দেশীয় উদ্যোক্তারা। যদিও আমদানি রপ্তানি পার্থক্য কমানো সহ বেশ কিছু শর্তে 90 দিনের জন্য স্থগিত রাখা হয়েছে ওই সিদ্ধান্ত। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সুতা, এলপিজির উপাদান, গ্যাস টারবাইন, স্পিনিং মিলের যন্ত্রাংশ সহ 110টি মার্কিন পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেন অর্থ উপদেষ্টা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে 110টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার। এতে কাঁচামাল সহ বিভিন্ন পণ্য আমদানিতে ব্যয় কমায় সুবিধা পাওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। কিছু জিনিস ইম্পোর্ট ওইসব দেশকে প্রায়োরিটি দিতে হবে যেসব দেশে আমাদের এক্সপোর্ট আমরা বাড়াতে পারবো। ইউএস কটন ইম্পোর্ট এবং ইউসেজ বাড়বে বাংলাদেশে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মে মার্কিন পণ্যে দেওয়ার সুবিধা দিতে হবে অন্য দেশকেও। এনবিআর এর তথ্য 2024 সালে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা $291 কোটি পণ্য থেকে সরকার শুল্ক পেয়েছে $18 কোটি। বিপরীতে $845 কোটি বাংলাদেশি পণ্য থেকে $127 কোটি শুল্ক আদায় করেছে যুক্তরাষ্ট্র। সিপিডি বলছে গত বছর আমদানি হওয়া মার্কিন স্ক্র্যাপ, এলপিজির উপাদান বিউটেন্স ও প্রোপেন থেকে $6.16 লাখ শুল্ক পাওয়া গেছে। এই 3 পণ্যের শুল্কমুক্ত সুবিধা অন্য দেশ পেলে বছরে 2000 কোটি টাকার বেশি রাজস্ব হারাবে সরকার। আপাতত এই যে শুল্কগুলো ছাড় দেওয়া হচ্ছে, তো সেই জায়গাতে আমি মনে করি যে এটা বাংলাদেশের অর্থনীতির জন্য উপকার নিয়ে আসবে, কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি একটা মুক্ত বাণিজ্য চুক্তি করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, এবং সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে বড় আকারের রাজস্ব হারানোর কোনো ভয় আমাদের থাকবে না। কোস্টারিকা, বাহরাইন, জর্ডান সহ বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সকালের সময়। খেলার খবর। হামজা সমিতের পর এবার বয়স ভিত্তিক দলেও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার অন্তর্ভুক্ত করার কথা ভাবছে বাফুফে। 3 জন ফুটবলারের সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু করেছে ফেডারেশন। হামজা সমিতরা বদলে দিয়েছে দেশের ফুটবলের চিত্র। বাংলাদেশি বংশোদ্ভূত ইউরোপিয়ান অঞ্চলের এই ফুটবলারদের অন্তর্ভুক্তিতেই প্রাণবন্ত হয়ে উঠেছে ঝিমিয়ে পড়া ফুটবল পাড়া। মাঠমুখী হচ্ছেন দর্শকরাও। সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর ফুটবলারদের ওপর আস্থা হারাচ্ছেন না তারা। জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে আসার সুফল পেতে শুরু করেছে দেশের ফুটবল। এবার একই পথে বয়সভিত্তিক দল নিয়েও পরিকল্পনা সাজাচ্ছে বাফুফে। আন্ডার 23-কে মাথায় রেখে আমি 3-4 জন প্লেয়ারের সাথে কথা বলা শুরু করলাম। তাদের প্যারেন্টস থেকে অলরেডি আমরা কনসেন্ট পেয়ে গিয়েছি, সো উই উইল স্টার্ট দ্যাট, বাট এখন জাস্ট শুরু হবে এখন ইনশাআল্লাহ। এদিকে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে মধ্য মাঠে পারদর্শিতা দেখিয়েছে লাল সবুজ বাহিনী। তবে এই ম্যাচে ভালো মানের স্ট্রাইকারের অভাব টের পেয়েছে বাংলাদেশ। তাই এবার নতুন করে স্ট্রাইকারের খোঁজে বাফুফে। ইয়াং টিম থেকে যারা আছে ডেফিনেটলি সেখানে আমরা উই উইল লুক ফর দ্য বেস্ট স্ট্রাইকার্স। বাইরে থেকে যারা আসার চিন্তা ভাবনা করছে সেখানে যদি আমরা কাউকে পটেনশিয়াল দেখি তাদেরকেও আমরা ডাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের ব্যবস্থাপনায় সুনাম কুড়িয়েছে বাফুফে। তবে একটি উগ্রবাদী সমর্থক গোষ্ঠীর কর্মকাণ্ডে সুনাম ক্ষুণ্ণ হয়েছে। তাই অক্টোবর ম্যাচে বিশৃঙ্খলা এড়াতে আরও সতর্ক থাকবে ফেডারেশন। যারাই যে কোনো ধরনের বিশৃঙ্খলা করবে ডেফিনেটলি উই উইল টেক অ্যাকশন এগেইনস্ট দেম, কোনো সন্দেহ নাই। অক্টোবর মাসে ডেফিনেটলি এই ধরনের কোনো রকম ঘটনা ঘটবে সেটা আমাদের কাম্য নয়। এদিকে বসুন্ধরা কিংসের বিদেশি ফুটবলার রবসন রবিনিও এবং বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জায়ান হাকিমের লাল সবুজ জার্সি গায়ে চাপানোর গুঞ্জন শোনা যাচ্ছে। তবে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাফুফে সহসভাপতি। ইটস অ্যান অ্যাবসলিউট ফেক নিউজ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শতাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরায়েলে পাল্টা আঘাত ইরানের, আহত অন্তত 7 বাংকারে নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সহায়তায় প্রতিহতের দাবিতে তেল আবিবের কঠিন পরিণতির হুঁশিয়ারি খামেনির।
সব প্রস্তুতি শেষ হলে রমজানের আগেই জাতীয় নির্বাচন। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের একান্ত বৈঠক শেষে যৌথ ঘোষণা, শীঘ্রই সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে ইসি। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।